দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দক্ষিণ আফ্রিকায় ওষুধ ও পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ, কনসুলেট হবে ঢাকায়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রস্তাব দিয়েছি, তাদের জন্য মিশনগুলো কঠিন হবে, তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা একটা কনসুলেট অফিস ঢাকায় খুলব। 6 মাসেই 9,500 কোটি টাকার খেলাপি ঋণ, সক্ষমতা সত্ত্বেও করোনার অজুহাতে পাওনা মেটাচ্ছেন না অনেকে। উপকূলে ইলিশের খরা, মোহনা আর সাগর থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। পূর্ণিমার আগে বিপুল পরিমাণ মাছ আহরণের আশাবাদ। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। শিগগিরই ঢাকায় কনসুলেট খুলবে দক্ষিণ আফ্রিকা, শাখা হবে চট্টগ্রামে। যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। বলেছেন, পোশাক ও ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন খাতে দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ। এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে, কথা হয়েছে জমি লিজ নিয়ে কৃষি খামার স্থাপনের বিষয়েও। অন্তত 1.5 লাখ বাংলাদেশির বসবাস দক্ষিণ আফ্রিকায়। রেমিটেন্স আয়ের সম্ভাবনাময় এই দেশটিতে যেতে বেশ বেগ পোহাতে হয়। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো দূতাবাস না থাকায় ভিসার জন্য যেতে হয় দিল্লি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় হোটেল শেরাটনে একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, দূতাবাস না হলেও শীঘ্রই বাংলাদেশে কনসুলেট অফিস খুলবে দক্ষিণ আফ্রিকা। এদেশের প্রেসিডেন্ট জনসন ম্যান্ডেলা বাংলাদেশ সফরে যান 1997 সালে, এবং তিনি এক ধরনের অঙ্গীকার করেছিলেন যে বাংলাদেশে সাউথ আফ্রিকার একটা মিশন খুলবে, কিন্তু খোলা হয়নি। তো আমরা সেইটি প্রস্তাব দিয়েছি, তাদের জন্য মিশনগুলো কঠিন হবে, তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা একটা কনসুলেট অফিস ঢাকায় খুলব। তো আমরা সেই আশায় আছি। এছাড়া দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সে ব্যাপারে বেশ কয়েকটি ফলপ্রসূ সিদ্ধান্ত হয়েছে, যার একটি গার্মেন্টস খাত। একটি আমাদের কয়েকটি উদ্দেশ্য ছিল আসার, যে একটি হচ্ছে যে এদেশে আমরা আমাদের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে চাই। তাহলে আমাদের ইনভেস্টর যারা গার্মেন্টে আছে তাদের বলবো তোমাদের দেশে এসে গার্মেন্ট খুলতে, আমাদের কিছু এক্সপার্টিজও আনবে আর তোমাদের লোকগুলোকেও কাজে লাগাবে। দক্ষিণ আফ্রিকায় জমি লিজ নিয়ে কৃষিকাজ সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ, তবে বড় কৃষি খামারে আগ্রহ নেই দক্ষিণ আফ্রিকার। করতে দেবে ছোট ছোট খামার। এই দেশে আমরা কন্ট্রাক্ট ফার্মিং করব, অনেক জমি জমা পড়ে আছে, সেই জমি জমা আমাদের লিজ দিলে পরে আমরা বাংলাদেশ থেকে আমাদের যারা কৃষি ক্ষেত্রে অভিজ্ঞ তাদের নিয়ে আসব। তাতে ওরা খুব আগ্রহান্বিত না, তবে আমাদের দেশে যদি কেউ স্মল ফার্মিংয়ের জন্য আসতে চায় সেইটা তারা অ্যালাউ করবে। দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক জাতিবিদ্বেষ নিয়েও কথা বলেছেন আব্দুল মোমেন। জানিয়েছেন, এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছে দেশটির সরকার। মোস্তফা মাহমুদ অপু, যমুনা নিউজ। নীতি সুবিধায় লাগাম টেনে ধরায় বেরিয়ে আসতে শুরু করেছে ব্যাংকের আসল চিত্র। চলতি বছরের 6 মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় 9,500 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, কিস্তি পরিশোধে এখনই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এটি পুরোপুরি প্রত্যাহার হলে খেলাপির পরিমাণ আরও বাড়বে। আর ব্যাংকাররা বলছেন, করোনার ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা, তারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, আবার সক্ষমতা থাকার পরও টাকা পরিশোধে অনেকে এটিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন। মহামারী করোনায় ঋণ পরিশোধে ছাড় পেয়েছেন ব্যবসায়ীরা। নীতি সহায়তার কারণে গেল বছর কিস্তি না দিয়েও খেলাপি হননি তারা। এখনও পাচ্ছেন কিস্তি পরিশোধে ছাড়। এরপরও বাড়তে শুরু করেছে খেলাপি ঋণের পরিমাণ। 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 9,500 কোটি টাকা। শেষ 3 মাসেই যোগ হয়েছে প্রায় 4,000 কোটি। বিতরণ করা ঋণের প্রায় 9% খেলাপি। ব্যাংকাররা বলছেন, করোনা সংকট কাটিয়ে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যবসায়ীরা, তবে সুযোগও নিচ্ছেন কেউ কেউ। অ্যাকচুয়ালি আমরা কোভিড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি নাই, তো স্বাভাবিকভাবে ডিসেম্বরের পরে তো এই লোন ডিফারমেন্টটা উঠিয়ে দেওয়া হয়েছে।
এখন কিছু কিছু ক্যাশ ফ্লো আসছে, কিছু কিছু আসছে না। যাদের কাছ থেকে আসছে না তারা কিন্তু এখনও এফেক্টেড। তো সামনে যদি এগুলো চলে আসে তাহলে আবার দেখা যাবে যে এনপিএল কমে যাচ্ছে। ইকোনমিক অ্যাক্টিভিটিজের স্থবিরতার কারণে কিছু কিছু ডিফল্ট হইতে পারে, এটা জেনারেলি আমরা ধরে নিই যে ব্যাংকিং করতে গেলে, ব্যবসা করতে গেলে একটা ডিফল্ট কেস হবে, এটা সব জায়গায় পৃথিবীর আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটার বাইরেও আরেকটা আছে, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অনেকে টাকা পয়সা দিতে চান না, ব্যাংক তার আদায়যোগ্য ঋণ পাচ্ছে না। খেলাপি ঋণের প্রায় অর্ধেকই সরকারি ব্যাংকের, আর বেসরকারি ব্যাংকের বিতরণ করা ঋণের মধ্যে খেলাপির পরিমাণ প্রায় 5.5%। বিশ্লেষকরা বলছেন খেলাপির প্রকৃত চিত্র আরও খারাপ। অবশ্য বাংলাদেশ ব্যাংক বলছে খেলাপি লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। এখন তো খেলাপি তো এখানে তো হিসাব করা হচ্ছে না, যখন হিসাব করা হবে তখন সে বোঝা যাবে কতটুকু বাড়লো, তাই না? এখন তো সবাইই আপনি বেনিফিটটা দিচ্ছেন। এমনি স্বাভাবিকভাবে আমাদের দেশের উইলিংলি বা আপনার নন পারফর্মার তো অনেক আছে, তো সুতরাং খেলাপি তো অনেক বাড়বে। প্রত্যেকটা লোনের স্ট্যাটাস কিন্তু সেলে ইনক্লুড করতে হবে। যদি তারা শো না করে তাহলে পরবর্তী সময় কিন্তু আমাদের ইন্সপেকশনে কিন্তু ধরা পড়বে। নিশ্চয়ই আমাদের টার্গেট থাকবে যে ক্লাসিফিকেশনের পার্সেন্টেজ কমে আনা, এবং সেটা কিন্তু রিকভারি অ্যাজ ওয়েল অ্যাজ নতুন টাকা, নতুন লোন দিতে হবে। অবলোপন, পুনঃতফসিল এবং মামলা জালে আটকে থাকা খেলাপি বিবেচনায় নিলে এর পরিমাণ হবে 2.5 থেকে 3 লাখ কোটি টাকা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে, চলেছে জাগ দেওয়ার কাজ। তবে ন্যায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে চিন্তিত চাষিরা। এরই মধ্যে অভাবী কৃষকরা অপেক্ষাকৃত কম দামে পাট বিক্রি করছেন। নানা স্থান থেকে ব্যাপারীরা হাটে আসতে শুরু করেছেন। ভালো দাম পেতে আশাবাদী কৃষক সমাজ বলেছেন, পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি তদারকি প্রয়োজন। পাট জাগ দেওয়ার দৃশ্যই জানান দিচ্ছে এবার পাবনায় ফলন ভালো হয়েছে। মাঠে ঘাটে এখন পাটশোলা থেকে আঁশ ছাড়ানো দৃশ্য চোখে পড়ছে। গ্রামের নারীদের দিনভর ব্যস্ততা এখন পাট নিয়ে। পাট রোপণ থেকে উৎপাদন অবধি যে পারিশ্রমিক তার কতটুকু এবার ওঠাতে পারবে তা নিয়েই চিন্তিত প্রান্তিক পর্যায়ের কৃষকরা। আমাদের দেশে পাট খুব সুন্দর হয়েছে, পাট নিয়ে আমরা অনেক মানুষ ব্যস্ত আছে। এবার মোটামুটি যা পাট হয়েছে ভালোই হয়েছে। সুবিধা যাচ্ছে যাতে আমরা এই পাটটা বিক্রি করতে পারি, আর হাটে বাজারে যাতে ব্যাপারীরা আসতেও পারে। বিভিন্ন ব্যাপারী আসবে, বিভিন্ন ক্রেতা আসবে, তখন পাটের দাম আশা করি আস্তে আস্তে বাড়বে। এ বিষয়ে সরকারও কিছু একটা হস্তক্ষেপ করবে। লকডাউনের মধ্যে অসচ্ছল কৃষকরা কম দামে পাট বিক্রি করে দিয়েছেন, তবে এখন পাইকারদের আনাগোনা বাড়ছে। কৃষকরা ন্যায্য মূল্য পাবে বলে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ। পাট এবং শোলা দুটোরই কিন্তু ভালো দাম আছে, এবং পাট আবাদ করে কৃষক যথেষ্ট লাভবান। পাটের এই অর্থকরী ফসলের জন্য পাট সোনালী আঁশ হিসেবে খ্যাত। এই বছর কিন্তু পাটের শোলা বিক্রি করেও অনেক বেশি ফসল পাচ্ছে। তো এই দিক দিয়ে আমি মনে করি যে পাটের মূল্য আবার বাড়বে। জেলায় চলতি মৌসুমে পাটের আবাদ হয়েছে 44,000 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 1,10,000 টন। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শকের বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, উত্তরাঞ্চলের পাটের ফলন আপনি কেমন দেখছেন? কেমন হয়েছে সেখানে পাটের ফলন? এছাড়া পাটের মূল্যে কি কৃষকরা সন্তুষ্ট কিনা? রেজা, আসলে একসময় কিন্তু এই সোনালী আঁশ হিসেবে খ্যাত ছিল পাট, মাঝখানে অনেকটাই ঝিমে গেল, এখন কিন্তু অনেকটাই আবার সেই জৌলস ফিরে আসার মতো অবস্থা কিন্তু দেখছি কৃষকদের মাঝে। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ জেলাতে 15,820 হেক্টর জমিতে এবছরে পাটের আবাদ হয়েছে। ইতিমধ্যেই সেই পাটগুলো কিন্তু তারা কর্তন করে এখন যে ভিজিয়ে রেখে জাগের যে কাজটি সেটি তারা করে যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে বর্ষার পানি আসাতে কিন্তু কৃষকদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে, যে কারণে তারা পাটটি জাগ দিতে পারছে। ইতিমধ্যে যারা আগাম চাষ করেছিল তাদের পাট কিন্তু তুলে এবং তারা বাজারে নিয়ে যাচ্ছে, এবং বিক্রির প্রক্রিয়া কিন্তু তারা করে বাজারে তুলেছেন সেই পাটগুলো। ইতিমধ্যে সেই বাজারে পাটগুলো কিন্তু তারা মূল্য পাচ্ছেন 2,000 থেকে 3,000 টাকার মধ্যে, অর্থাৎ 2,500, 2,200 এবং 2,387 এরকম মূল্য কিন্তু তারা কৃষকরা পাচ্ছেন। তবে কৃষকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে আসলে পাটের একটি ন্যায্য মূল্য নির্ধারণ করে দিলে হয়তো কৃষকদের জন্য অনেকটা সুবিধা হতো। তবে এবার বছরে কিন্তু পাটের আবাদ অনেকটাই ভালো হয়েছে, তবে তারা বলছে যে এখন বিক্রিটাই যদি ভালোভাবে তারা করতে পারে তবে কিন্তু কৃষক অনেকটা খুশি হবে। তবে সিরাজগঞ্জে যে পাট অধিদপ্তরের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে যারা কর্মকর্তা
কর্মকর্তা রয়েছেন তাদের কোনো প্রকার কোনো সহযোগিতা কিন্তু আসলে কৃষকরা পান না, যে কারণে কিন্তু কৃষকরা বলছেন যে এই পাট অধিদপ্তরের যারা কর্মকর্তা তারা যদি তাদের একটু সহযোগিতা করেন, বিক্রির বিষয়ে যদি একটু তাদের সহযোগিতা এবং বিক্রির বিষয়টি নিয়ে এবং বাজারজাতকরণের সার্বিক সহযোগিতা করলে হয়তো বা পাটের আবাদের প্রতি মানুষ কিন্তু আরও আগ্রহ হবে। আগামী বছর কিন্তু কৃষকরা আরও আবাদ করতে তারা আগ্রহ প্রকাশ করবেন। তবে এখন পর্যন্ত যে আবাদটি হয়েছে অর্থাৎ যে ভাবে ফলনটি হয়েছে অনেক বাম্পার ফলন হয়েছে জেলাতে। তারা কিন্তু কৃষকরা মনে করছেন যে হয়তো সরকারের সার্বিক সহযোগিতা পেলে আগামী বছরে এই সিরাজগঞ্জে আরও আবাদ সংখ্যা বাড়বে এবং এই পাটের যে জৌলস যেটি হারিয়ে গিয়েছিল সেটি কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হবে, যে কারণে কিন্তু পাট চাষ প্রতি কিন্তু কৃষকরা অনেকটা আগ্রহ প্রকাশ করবে এবং অনেক আগ্রহ দেখাবে। তবে পাট অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কিন্তু সবসময় তারা আশা করছেন এবং কৃষি অধিদপ্তর যেটুকু সহযোগিতা করছেন সেভাবে তারা সহযোগিতা করলেও কিন্তু আসলে আগামীতে পাটের আবাদ অনেকটা বাম্পার হবে বলে মনে করছেন কৃষকরা। রেজা, নিশ্চয়ই সেই সহযোগিতার পরিধি আসলে বাড়বে ভবিষ্যতে, সেই প্রত্যাশা আমাদেরও। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রুবেল। দক্ষিণাঞ্চলের জলসীমায় ইলিশের খরা যেন কাটছে না। অতীতে ভরা মৌসুমে পর্যন্ত মাছ মিললেও পরিস্থিতি দ্রুত বদলেছে। এই পরিবর্তনের জন্য বেশ কিছু কারণ চিহ্নিত করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে নদী খননের মতো কিছু পদক্ষেপ নেওয়া হলে ইলিশের প্রজনন ও আহরণ বাড়বে বলে দাবি গবেষকদের। গত বছর এ সময় রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়ে দক্ষিণাঞ্চলে, কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ উল্টো। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস, চাহিদা মাফিক ইলিশের দেখা নেই পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে। বরগুনা ভোলাসহ উপকূলের অন্যদিকেও একই অবস্থা। এক মাসের বেশি সময় ধরে সাগর কিংবা মোহনা থেকে খালি হাতে ফিরছে শত শত নৌযান। 65 দিনের অবরোধের পরে সর্বপ্রথম মহিপুর মার্কেটে মাছ দিয়েছি টুপি থেকে 18, তাও কিছু লাল জাগলে কক্সবাজারের কানায় মাছ পায়, 2-1টা মহিপুর আসে, আর সেকেন্ড জাগলে তো টোটাল মাছ নাই। এই পরিস্থিতির জন্য বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন ইলিশ গবেষকরা। দূষণ এবং সিল্টেশন অর্থাৎ নাব্যতা সংকট, নানা কারণে এই প্রধান চ্যানেল পদ্মা এবং মেঘনা এই রুটকে তারা যে ক্রমান্বয়ে একটু অপছন্দ করছে সেটা আমরা ক্রমশই বুঝতে পারছি এবং গবেষণায় ধরা পড়ছে। তার অর্থ এই নয় যে তারা রুট পরিবর্তন করতে যাচ্ছে। আগামী পূর্ণিমার মধ্যেই দক্ষিণাঞ্চলের নদ নদীতে ইলিশ প্রাচুর্যের আশা তার। বৃষ্টিপাত বেশি হয়ে পানি প্রবাহ বৃদ্ধি পেলে এবং আগামী অমাবস্যা, পূর্ণিমা, সেপ্টেম্বর, অক্টোবরে তাদের প্রাপ্যতা এই সমস্ত প্রধান নদ নদীতে বেড়ে যাবে। ইনশাল্লাহ এগুলিতে এ সমস্ত এলাকার ইলিশ মৎস্যজীবীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। 2019-20 অর্থ বছরে পটুয়াখালীতে 67,065 মেট্রিক টন ইলিশ আহরণ হয়। আমিন বাবু, যমুনা নিউজ। গুগল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফট সহ এ ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট পরিশোধের বিবরণী রাজস্ব বোর্ডে দাখিল করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, গেল 24 জুন জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় এ ধরনের প্রতিষ্ঠানের ভ্যাটের হিসাব বিবরণী দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ফেসবুক, গুগল, অ্যামাজন সহ এ ধরনের প্রতিষ্ঠানের হিসাব বিবরণী পরবর্তী মাসের 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠাবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক একটি রিপোর্ট ফরম্যাট তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অনিবাসী প্রতিষ্ঠানের সেবার বিপরীতে ভ্যাট আদায় বিষয়ে স্বচ্ছতা আসবে। গাছ পাল্টে দিল গোটা গ্রামের মানুষের জীবন। পিচ গাছ চাষের মধ্য দিয়ে ভাগ্য খুলেছে চীনের গালা নামের গ্রামের বাসিন্দাদের। ফল বিক্রির পাশাপাশি ফুলের সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হয়েছে তিব্বতের অঞ্চলটি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে নারী পুরুষ সবাই। চীনের উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে এখন গ্রামটি। ঠিক যেন রূপকথার কোনো দৃশ্য, যেদিকে চোখ যায় শুধু পিচ ফুলের সৌন্দর্য। প্রতি বসন্তেই গ্রামটি ভরে যায় গোলাপি রঙের ফুলে। মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগে বিভিন্ন অঞ্চল থেকে হাজারো পর্যটক ছুটে আসে ছোট্ট এ গ্রামে। একসময় দরিদ্র আর ক্ষুধাপীড়িত ছিল তিব্বতের নিয়াংঝি জেলার গ্রামটি। জীবনযাত্রা বদলের লক্ষ্যে টেকসই উন্নয়নের পথই বেছে নেয় গ্রামবাসী। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় পাহাড়ি গ্রামটিকে। পিচ ফলের জন্য বহু আগে থেকেই বিখ্যাত চীনের তিব্বত অঞ্চল, আর এই ফলনকে কাজে লাগিয়েই করা হয়েছে গ্রামের উন্নয়ন। 18 হেক্টর পাহাড়ি এলাকা জুড়ে বানানো হয়েছে পিচের বাগান।
পর্যটকদের কথা মাথায় রেখে করা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন। সচ্ছল আর স্বনির্ভর হয় বাসিন্দাদের জীবন। কয়েক বছর আগেও পিচ গাছ কেটে রান্নার কাজ করত গ্রামবাসী। পরবর্তীতে আমরা পরিবেশ বান্ধব এ উদ্যোগ নেই। প্রচুর পিচ গাছ লাগানো হয় গ্রাম জুড়ে। 2015 সালে পর্যটন কেন্দ্র হবার পর বাসিন্দাদের রোজগার অন্তত 10 গুণ বেড়েছে। শুধু পর্যটন নয়, পশুপালন, কৃষিকাজের মাধ্যমেও নিজেদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। আমরা আরও কিছু পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছি। আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী উৎসবগুলোকে বড় পরিসরে তুলে ধরতে চাই। এতে পর্যটনকাল শুধু একটি নির্দিষ্ট সময়ে আবদ্ধ থাকবে না, বরং সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকবে। গেল কয়েক বছরে গ্রামবাসীদের বার্ষিক আয় বেড়েছে প্রায় 13%। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হয়েছে অন্তত 6.5 লাখ মানুষ। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।